মা মারা যাওয়ার শোক কাটাতে না কাটাতেই বাড়ির অন্দরে প্রবেশ হলো বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, সাথে তার দুই সন্তান। বাবা ও মায়ের ছিল প্রেমের বিয়ে। এলাকাতে প্রচলিত আছে মাহফুজ সাহেব বউ পাগল মানুষ একজন, তার দ্বারা এমন কিছু ভাবনাতীত ব্যাপার বই কি আর। মোহ শোকে আছে নাকি শকে আছে কেউ বুঝতে পারছে না। খানিকক্ষণ পর পর বিড়বিড় করছে, আমার আব্বুকে ফাঁসানো হচ্ছে। আম্মু থাকতে সম্ভব ছিল না বলে এখন করছে, বুঝতে পারছি আমি। মোহ স্তব্ধ বনে গিয়েছে, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মাসখানেক আগেই শিফার মৃত্যু হলো, অথচ এই অল্প সময়ের মধ্যে বা স্বল্প সময়ের ব্যবধানে তার ঘরে অবস্থান করছে প্রিয় স্বামীর আরেকটি বউ। মোহর সবকিছু অসহ্য ঠেকছে। উঠে চলে গেল দাদির ঘরে। জয়তুন্নেছা তাকাতেই মোহ মেঝেতে তার পায়ের কাছে বসে পড়ল, হাঁটুতে মাথা ঠেকিয়ে শুধাল, এসব কি হচ্ছে দাদি? ওই মহিলাকে বাড়ির ভিতর ঢুকতে দিয়েছো কেন? জয়তুন্নেছা আর চোখে তাকিয়ে বললেন, তুই কি অমনে বাইরে ফেলে রাখুন? ওরা বাইরের মানুষ দাদি, বাইরেই ওদের জায়গা। ওরা তোমার আমার কিছু না লাগলেও তোর বাপের মানুষ। তাই বলে আমার মায়ের ঘরে থাকতে দেবে তাকে? ওটা তোর বাপের ঘর। ওরা আমার আব্বুর কেউ না, তুমি বুঝতে পারছো না কেন দাদি? ওরা আমার আব্বুকে ফাঁসাতে চায়। ওরা কেউ ভালো না। ওই মহিলাকে চলে যেতে বলো দাদি, প্লিজ। কাঁদতে কাঁদতে গলা বসে গিয়েছে মোহর। শেষবারের মতো আবার শুধাল, আম্মু কখন আসবে দাদি? আমার আর ভালো লাগছে না কোনো কিছু। আব্বুকে আসতে বলো না, কখন আসবে? কামে গেছে, কাম ফুরাইলেই আসবো। মোহ উঠে নিজের রুমে চলে গেল। জানালার পর্দা ধরে বাইরের দিকে তাকিয়ে আছে নাজমা। ভেতরে খাটের ওপর বসে আছে নুরসিন আর নাফসিন। নুরসিন পঞ্চম শ্রেণীর ছাত্রী আর নাফসিন প্রথম। নাজমা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। আগে মাহফুজ কখনোই এতদিন নাগালের বাহিরে ছিলেন না। একা দুই ছেলে মেয়ে নিয়ে চলাটা একেবারে অসম্ভব হয়ে পড়েছিল বলেই ঠিকানা অনেক খুঁজে টুজে এ বাড়িতে পা রেখেছে। মোহ যেমনটা তার ব্যাপারে জানতো না, সে নিজেও নিজেকে দ্বিতীয় মহিলা হিসেবে জানতো না। মাহফুজ বলেছিলেন তার পরিবার বিয়েটা মানবে না, এজন্য আলাদা থাকতে হবে। পরিবার বলতে কেবল মাহফুজের বাবা মাকেই নাজমা বুঝেছিল। তাই আর সে নিজের শ্বশুর ভিটেই পা রাখার আর্জি জানায়নি। মাহফুজের কাছে তার কোনো আশা না থাকলেও কিছু অধিকার বোধ ছিল, ভালোবাসা ছিল, সংসার ছিল। এসবের পরেও সে স্বাভাবিক রয়েছে, বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে। আপাতত থাকার জায়গা প্রয়োজন। নাফসিন নরম স্বরে নাজমাকে বলে উঠল, মা, ক্ষুধা পাচ্ছে। নাজমার বুকের ভেতরটা ছলকে উঠল। আঁচলের শেষাংশ দিয়ে তড়িঘড়ি করে চোখের কার্নিশ মুছে নিল। মুখে হাসির রেশ টেনে বলল, এই তো আব্বু, আর একটু অপেক্ষা করো, বাবা এলেই খেতে দেব। বাবা কখন আসবে মা? চলে আসবে। আমার খুব ক্ষুধা পাচ্ছে, খুব। ঠোঁট উল্টে বসে রইল নাফসিন। নরসিন নাজমার দিকে তাকালো, তার চোখের চাহনি ভীষণ তীক্ষ্ণ। গলায় কাঠিন্য এনে পড়ল, মা, ওই মেয়েটা কে ছিল? কোনটা? আমাদের দেখে চিৎকার চেঁচামেচি করলো সে। নাজমা কি বলবে ভাবছে, খানিকক্ষণ ভেবে জবাবে বলল, তোদের আপা লাগে। আপা বাবার মেয়ে? হ্যাঁ। তোমার মেয়ে না? না। তার মা কে? জানি না। মা! আর কোনো প্রশ্ন করো না নূর, আমার মাথা ঠিক নেই। নিজের রুমের দক্ষিণের দেয়ালে টানানো মা বাবার সাথে তার ছোট্টবেলার ছবির দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে মোহ অভিযোগের পসরা সাজাচ্ছিল। এসব কি হলো আম্মু? এটা তো চাইনি। আমার এত কষ্ট কেন হচ্ছে আম্মু? তখন ওই কটিদেশ বরাবর একটা অনাকাঙ্ক্ষিত স্পর্শে তার সমগ্র গা শিরশির করে উঠল। সরে যাওয়ার আগেই হাতটা আরো জোরে দেবে বসল। মোহর খুব কান্না পেল, ভয়ে পুরো শরীর শিথিল হয়ে এলো। কোনো মতে সরে গেল সেখান থেকে। পিছন ঘুরতেই শিহাবকে দেখতে পেয়ে কান্নাগুলো ভুলে গেল। রাগে দুঃখে শরীর থরথর করে কাঁপতে লাগলো। মা নেই, কেন নেই? এখন যে তাকেই সবচেয়ে বেশি দরকার। মোহকে ঘেন্নায় মুখ সরিয়ে নিতে দেখে শিহাব খুবই অশালীনভাবে হাসল। হাসতে হাসতেই বলল, মামা এসে গেছি না, এখন আমার মোহনা রানীর এত কষ্ট পেতে হবে না, এখানে থাকা লাগবে না, চলো মামা বাড়ি নিয়ে যাব। মোহর হাত ধরতে গেলেই মোহ ছ্যাত করে উঠল। আরো দূরে গিয়ে বলল, তোমার সাথে যাব না, আমি কোথাও যাব না, চলে যাও এখান থেকে। তা বললে তো হয় না মামুনি, মামা কি তোমাকে কম আদর করে? আসো।
আমার কাছে আসো। মোহ কাছে যায় না, পেছাতে পোছাতে বারান্দায় ঢুকে যায়। রেলিং এর সাথে আটকে পড়তেই থমকে দাঁড়ায়। শিহাব সাবধান করলো। পড়ে যাবে তো। এদিকে এসো। যাবো না। কেন আসবে না? মোহ কিছু বলে না। শিহাব আরেক কদম এগানোর আগেই রুমের ভেতর মাহফুজ সাহেবের আগমন ঘটল। শিহাবকে দেখে বলল, তুমি এখানে? ভদ্রতার খোলসে নিজেকে আবৃত করে নিল শিহাব। হ্যাঁ দুলা ভাই, আপার যাওয়ার পর মামুনি খুব মনমরা হয়ে গিয়েছিল, কান্না টান্না করছিল, তাই ভাবলাম নিয়ে যাই, কয়েকটা দিন আমার বাড়িতে ঘুরে নিয়ে আসি। কিন্তু পরিস্থিতি এখন প্রতিকূলে। হুট করে কি হয়ে গেল মাহফুজ সাহেব নিজেও বুঝতে পারছে না। মেয়ের চোখে চোখ রাখতে পারছেন না। শিহাবকে উদ্দেশ্য করে বললেন, তুমি নিচে গিয়ে বসো, মোহর সাথে কিছু কথা বলে আসছি আমি। শিহাব চলে গেল। মোহ এবার খানিকটা শান্ত হলো। বাবাকে দেখে এগিয়ে গেল। মাহফুজ সাহেবের বুকে মাথা রেখে বলল, আব্বু জাস্ট একটা বার বলো সব মিথ্যা, সবটা মিথ্যা বলো না। আমি তো তোমায় সব থেকে বেশি বুঝি, তবে তোমার চোখ দিয়ে দেখে আজ আমি কিছুই বুঝতে পারছি না কেন। মাহফুজ সাহেব শুধু মোহর মাথায় হাত রাখলেন, কিছু বলতে পারলেন না। মোহ আবার বলল, বলছো না কেন আব্বু? বলো না আব্বু, সব মিথ্যা বলো না। তিনি বলতে পারলেন না সব সত্যি, কেবল বললেন, আজ থেকে ওরা তোমার সাথে থাকবে, খারাপ ব্যবহার করো না। মোহ সিটকে সরে গেল। অশ্রু সজল নয়নে বাবার দিকে তাকিয়ে বলল, আম্মু থাকলে আমার দুনিয়াটা আগের মতোই সুন্দর থাকতো। আমি অভাগী। মাহফুজ সাহেব মলিন চোখে কেবল মোহর দিকে তাকিয়ে রইলেন। নিজের প্রচন্ড রকমের শান্ত স্থির স্বভাবের মেয়েটার চোখ মুখের অস্থিরতা তার বুকের অন্তঃস্থলে রক্তক্ষরণ করছে। মেয়েটা বুঝতেই পারল না। রাতে ছাদে বসে বসে অশ্রু বিলাস করছিল মোহ। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলার মতো অবস্থা। তার বাবার হুট করে পাল্টে যাওয়াটা সে মেনে নিতে পারছে না। রাতে না খেলে যেই বাবা অস্থির হয়ে যেত, আগে পিছে ঘুরে ফিরে ক্লান্ত হতো, তবুও নিজ হাতে খাইয়ে ছাড়ত, সেই বাবা আজ তার এমন দম বন্ধকর কান্নাতে কিছুই বলল না। রাতে যখন নাজমারাও একত্রে খেতে বসেছিল, মোহ ডাইনিং থেকে উঠে গিয়েছিল। তার বাবা তাকে একবার খেতেও বলল না। খোলা আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগের ঝুলি খুলে বসলো সে। এমন সময় মোহ নিজের সান্নিধ্যে একটা ছায়া পায়। পিছে না তাকিয়েও বুঝে ফেলে সে কে। কান্নার গতি আরও বাড়ল। কঠিন পুরুষের বুক নরম হলো। সামনে এগিয়ে এসে নিজের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। মোহকে টেনে নিয়ে বক্ষে আটকালো। কানের পিঠে চুল গুজে দিতে দিতে বলল, কি হয়েছে? মোহ ফুপিয়ে উঠল। আমার সব গেছে গো, সব গেছে, তুমি যেও না। মোহর সাধের পুরুষ দুহাতে তার মুখ আজলা করে ধরল। চোখের স্থির ও গভীর দৃষ্টি সোজা বুকের অভ্যন্তরে গিয়ে পৌঁছালো। আকস্মিক অনুভূতিরা মেয়েটাকে বোঝালো, আমি তোমার। মোহর কান্না থেমেছে। সে থেকে থেকে কাঁপছে। প্রিয় পুরুষের বুকে মাথা রেখে ফোপাতে ফোপাতে তাকে সবকিছুর বিশদ বিবরণ দিয়েছে। পুরো ঘটনার বলা শেষে হয়েছে অনেকক্ষণ। সে যে জানতো না ব্যাপারটা তা নয়। সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেই মায়ের মুখ থেকে অর্ধেক কাহিনী শোনা হয়েছে। তাও চুপচাপ প্রেয়সীর থেকে সবটা আবারও শুনল। তাকে চুপ থাকতে দেখে মোহ বুকে থেকে মাথা তুলল। আলতোভাবে গালে হাত ছুঁয়ে বলল, কথা বলছো না কেন রঙ্গন? সবকিছু ঠিক হয়ে যাবে। আশ্চর্য, সবাই একই কথা কেন বলছো? তো কি বলবো? কিছু বলা লাগবে না, তুমি যাও এখান থেকে, তোমাকে আমার সহ্য হচ্ছে না। মোহ রঙ্গনের বাহুবন্ধন থেকে নিজেকে সরিয়ে নিতে চাইল। রঙ্গন ছাড়ল না, আরো কাছে টেনে নিয়ে বলল, আমি সব ঠিক করে দেব, এত চিন্তা কিসের? রঙ্গনের সম্মোহনী কথায় এবার মোহ বলে গেল। আবারও বলল, আজ আম্মুর ওই ভাইটা এসেছিল। কে? ওই যে